দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম জেকেব মিল্টন। আমি আজকের ভাগ্যবান এক ভদ্রলোক আমাকে সময় দিয়েছেন দয়া করে। অনেক সময় আমি যখন কথাবার্তা বলতে যাই অনেক বিষয় আমার জন্য দুরূহ হয় যে আমি কার সাথে কথা বলবো। অনেক লোকজন হয়তোবা অনলাইনে বা ব্যক্তি জীবনে আমি খুব একটা ভালো মানুষ না। যার জন্য লোকজন আ আমার সাথে কথা বলতে গেলে তাদের কিছুটা রিজার্ভেশন থাকে। বাট আজকের এক ভদ্রলোক কাইন্ড এনাফ। উনি বলেছেন আমি আর উনি পাশাপাশি বসে আমরা কথা বলতে পারি। আমরা অনেক সাবজেক্টে হয়তো এগ্রি করব, অনেক সাবজেক্টে ডিসএগ্রি করব। বাট হেই, দ্যাটস দ্য নর্ম অফ লাইফ। আমি এটাকে মেনে তারপরে সামনে এগিয়ে যাই। তো সময় নষ্ট না করে আমি যার সাথে আজকের কথা বলবো, আসুন আমরা সবাই মিলে তার সাথে পরিচিত হই। উনি একজন পেশাগতভাবে একজন শিক্ষাবিদ এবং উনার কাছ থেকে হয়তো আমি, আপনি, আমরা সবাই কিছু শিখব এবং ওনার সাথে আমরা আলাপ আলোচনা করব। হোপফুলি আমি যেভাবে চেষ্টা করি বাংলাদেশী লোকজন, বাংলাদেশী ভাই ও বোনেরা আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য অনেক বিষয়গুলো যখন আমি শেয়ার করি, আমার সাথে, সাথে আমি অনেক সাবজেক্টই জানি না। কিন্তু এই সাবজেক্টগুলোকে আপনাদেরকে ভালোভাবে অবহিত করার জন্য ভালো শিক্ষিত ইনফর্ম কিছু লোকজনদেরকে আমি খুঁজি সবসময় এবং আজকে যাকে পেয়েছি হোপফুলি ওনার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখব। উনি অনলাইন মিডিয়ায় অনেক পরিচিত মুখ। উনি প্রায় কথাবার্তা বলেন। ওনার কাছ থেকে বহু লোকজন বহু কিছু শিখে, শুনে, শ্রদ্ধা করে। আমি ওনার একজন ভক্ত। ওনার সাথে সামনাসামনি কখনো পরিচয় হয় না। হোপফুলি আজকের আমরা শুরু করব। সো আসুন সবাই মিলে পরিচিত হই। আমাদের আজকের গেস্ট ডক্টর তাজ হাশমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডক্টর হাশমি, কেমন আছেন আপনি? ভালো আছি। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। কতটা আপনার ওই যা এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো, মানে আমার কাছ থেকে লোকে শিখবে এবং আমি কতটা জানি আর কতটা বলতে পারবো চেষ্টা করব। তবে অনেক অনেক ধন্যবাদ আমার সম্বন্ধে এত ভালো ভালো কথা বলার জন্য। ডক্টর তাজ হাশমি, একটা সাবজেক্ট। জি। ব্যক্তি জীবনে আমি একটু ওভারওয়েট, আমি মোটা। আমাকে যদি কেউ মোটা বলে আমি কিন্তু কখনো রাগ করি না। কেন রাগ করি না? কারণ আমি মোটা। আপনি একজন শিক্ষাবিদ। মানে আমি বা আপনার শত্রু বা আপনাকে পছন্দ করে না, যে যাই হোক, ফর এক্সাম্পল আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু I cannot avoid the fact that আপনি একজন এডুকেটেড পারসন, আপনি একজন কনশাস ইন্ডিভিজুয়াল, আপনি বহু ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করান। তো আপনার এই যোগ্যতাটাকে, আপনার এই মননশীলতাটাকে অশ্রদ্ধা করার মতো কোনো অপশন আমার কাছে নাই। আপনার সম্পর্কে আপনার কোনো নেগেটিভিটি আমার কাছে নাই। থ্যাংক ইউ। তো এক্ষেত্রে আপনি একটা মহান পেশায় আছেন। এই পেশাটাকে সম্মান করে আপনাকে আমি ওভাবেই বলবো যে আপনি অনেকের কাছেই শ্রদ্ধেয়, অনেকের কাছে ভালোবাসার পাত্র। সো ডক্টর তাজ হাশমি, আমি জানি ঢাকায় বাংলাদেশে থাকাকালীন আপনি একজন প্রফেসর ছিলেন। আপনি যদি একটু বলেন দেশের বাইরে এসে আপনার জীবন, আমি জানি লাস্ট আপনি ক্লার্কসভিল টেনেসিতে আপনি একটা কলেজে লেখাপড়া করিয়েছেন। এখন কি আপনি ওখানে আছেন নাকি আপনি? প্রথমে কারেকশন করে দেই, আমি 2018 জুলাই থেকে আমি রিটায়ার্ড। আচ্ছা। নিজে স্বেচ্ছায় রিটায়ার করে আমি ওই টেনেসি থেকে রিজাইন দিয়ে চলে এসেছি। আচ্ছা। আমার নিজের প্রিভিলেজ অনেকগুলো হয়েছে, যেমন 2 জায়গা থেকে আমি রিজাইন করেছি। যেমন এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, আমি সেখানে প্রফেসর ছিলাম অফ সিকিউরিটি স্টাডিজ ফর 4 ইয়ার্স আমেরিকার হনলুলুতে, হাওয়াইয়ের হনলুলুতে। আচ্ছা। ওটা একটা এস্টাবলিশড পোস্ট গ্রাজুয়েট মিলিটারি কলেজ, এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, যেখানে 40টার বেশি দেশের, এশিয়া প্যাসিফিকের দেশের মিলিটারি পুলিশ অফিসার, ডিপ্লোম্যাটস ট্রেনিং এর জন্য যান। যেমন আমি যখন ওখানে পড়াতাম তখন বাংলাদেশের প্রাক্তন আইজি বেনজির আহমদও সেখানে ছিলেন। আচ্ছা। যাই হোক, তো আমি হোপফুলি আপনি ওনাকে শিখান নাই কিভাবে গুম করতে হয়, খুন করতে হয়। উনি আমার এক বক্তৃতা শুনে আমার এক কলিগকে বলেছেন যে উনি এই ধরনের কথাবার্তা বললে তোমার বাংলাদেশে যাওয়া মুশকিল হয়ে যাবে। দ্যাট ওয়াজ ইন 2008। আচ্ছা। তখনও ওই জেনারেল মঈনদের সরকার। তখনই বলেছেন যে আমার দেশে যাওয়া অসুবিধা হতে পারে। এই বাংলাদেশের উপরে আমি
লেকচার দিয়েছিলাম একটা আচ্ছা। এটা নিয়ে। এনিওয়ে, তো আমি আমার জীবন শুরু করি প্রথম আমি ছাত্র হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমার খুব শখ ছিল আমি আর্মিতে চলে যাই। দ্যাট ওয়াজ 1966-67। তবে আমি মেডিকেলে আনফিট হয়ে যাই। আমার এত হাই ব্লাড প্রেশার ছিল আমি জানতাম না। আমি আইএসএসবি তে কোয়ালিফাই করেছি। আমার ২ বার মেডিকেল হয়েছে। হওয়ার পরে তারা বলেছে, "সরি উই কান্ট টেক ইউ।" আমার তখন ব্লাড প্রেশার ছিল 160/100 অ্যাজ অ্যান ওহ মাই গড! 18 ইয়ার ওল্ড। আমি তখন আপনার মতো আমিও বেশ নাদুস-নুদুস ছিলাম। I was quite obese. Anyway, তো যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এপ্লাই করতে গেলাম, তখন দেখলাম সব ডিপার্টমেন্টে সিট নাই। কোথাও সিট খালি নাই। ইসলামিক হিস্ট্রিতে কয়েকটা সিট আছে। তখন আমি ইসলামিক হিস্ট্রিতে ভর্তি হয়ে গেলাম। আমার ডিপার্টমেন্টের তৎকালীন হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর এবিএম হাবিবুল্লাহ, ওয়ার্ল্ড রিনাউন্ড হিস্টোরিয়ান। উনি বললেন, "দেখো আমি কিন্তু তোমাকে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে দেব না।" তখন নিয়ম ছিল আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলে ৩ মাসের ভেতরে ইউ কুড চেঞ্জ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি উনাকে বললাম যে, "না স্যার আমি চেঞ্জ করব না। আমি এটা মিথ্যা কথাই বললাম যে I like Islamic history সেজন্য এখানে এসেছি।" আমি আচ্ছা, উনাকে বলি নাই যে ইকোনমিক্স, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স কোথাও কোনো সিট খালি নেই। আচ্ছা। Anyway, I have no regrets afterwards. I think I did the right thing by joining Islamic History and Culture Department. I learned a lot from world-renowned historians, cultural anthropologists and historians in that department. তারপর আমার প্রথম চাকরি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭২ সালে। ৭৩ সালে আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করি। ওই হাবিবুল্লাহ সাহেব আমাকে লোক পাঠিয়ে খবর দিয়ে একটা ওই অ্যাডহক সিট পজিশন সৃষ্টি করে আমাকে নেন। I was flattered and honored. Then ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বাইরে যাই। মাঝখানে আমার ইংল্যান্ডেও কমনওয়েলথ স্কলারশিপ হয়েছিল। কিন্তু আমার বাবা মারা গেলেন। I was the lone male member in the family, so I couldn't go. আমি অস্ট্রেলিয়া গেলাম 81 এ, একটু দেরি করেই গেলাম। ওখান থেকে পিএইচডি করে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে আমি পড়াতাম। Then I got a job in National University of Singapore. সেখানে ১০ বছর ছিলাম। মেইনলি সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্টের হিস্ট্রি পড়াতাম। তারপরে ওখান থেকে আমি চলে গেলাম বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ৪ বছর আমি ডিন ছিলাম। আ 1998 to 2002. 2002 তে কানাডায় চলে আসলাম। 2003 তে I became a full professor at UBC, University of British Columbia. It's regarded one of the 30 best universities in the world. ওখানে কন্ট্রাকচুয়াল চাকরি ৩ বছরের। তারপরে আমি চলে গেলাম হাওয়াই, এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ। ওখানে ওই সিকিউরিটি স্টাডিজ, হিস্ট্রি না। ইউবিসিতেও আমি অ্যানথ্রোপোলজি পড়াতাম, জেন্ডার স্টাডিজ পড়াতাম, কম্পারেটিভ রিলিজিয়ন পড়াতাম, যেগুলো আমার এরিয়ার বাইরে ছিল। অ্যান্ড ফরচুনেটলি আই হ্যাড এক্সেলেন্ট স্টুডেন্ট ফিডব্যাক। তো যাই হোক, এপিসিএসএস এও আমার ভালো ফিডব্যাক ছিল। তো দেখলাম তখন আমি একটা বই লিখছিলাম, গ্লোবাল জিহাদ অ্যান্ড আমেরিকা, যেটা বেরিয়েছে সেইজ থেকে 2014 এ। তো ওইটা লেখার বিষয়বস্তুর ভিতরে প্রচুর অ্যান্টি আমেরিকান কথাবার্তা আমি ওখানে বলেছি। যে আমেরিকা used to invade countries for no reason sometimes. They violated human rights, killed people in Iraq, Afghanistan, Syria, বিভিন্ন কথাবার্তা বলেছি। তো আমি দেখলাম morally I cannot work where I'm not happy with the employer. Because employer ছিল আমার ডাইরেক্ট ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর নেভি। ইউএস নেভির আমি এমপ্লয়ি ছিলাম অ্যান্ড স্টেট ডিপার্টমেন্টের আমার জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। তো আমি দেখলাম যে এদের কাজ করাটা মরালি এথিক্যালি আমার জন্য খারাপ। তো বাংলাদেশে একবার গেলাম, তখন নিউ এজ পত্রিকার এডিটর নুরুল কবির সাহেব বললেন যে, "ডক্টর হাশমি, উই আর ভেরি ডিস্ট্রেসড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। আপনার মতো লোক আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে এবং ডিফেন্স ডিপার্টমেন্টে চাকরি করেন।" তা আমি বললাম যে, "আমার চাকরির জন্য এত lucrative position and I wanted to learn something new, which I did." এই আমি যে সিকিউরিটি নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কথা বলি, কারণ দেয়ার আই ইউজড টু টিচ ডিপ্লোম্যাটস, মিলিটারি অফিসার্স, পুলিশ অফিসার্স, এবং এই জন্য দিনে ৮-১০ ঘন্টা করে পড়াশোনা করতে হতো। আই হোন্ড মাই স্কিলস এবং ওটা ব্যবহার করে আমি গ্লোবাল জিহাদ বইটা লিখলাম। ওইটা পরে মারাঠি এবং হিন্দি ভাষায় ট্রান্সলেট হয়েছে
এখনো বাংলায় হয়নি, উর্দুতে হয় নাই। তো বলছে যে উর্দুতে এবং বাংলাতেও ট্রান্সলেট করবে। দেন আই কেম ব্যাক টু আমেরিকা, নর্থ আমেরিকা। ওখানে ক্লার্কসভিল, ন্যাশভিলের কাছে অস্টিন পি স্টেট ইউনিভার্সিটিতে আমি অর্ধেকেরও কম বেতনে আমি চাকরি নিয়ে চলে আসি। which people would raise eyebrows যে অত ভালো চাকরি ছেড়ে দিয়ে উনি চলে এসছেন, এটা নিশ্চয়ই চাকরি চলে গেছে এই জন্য এসছেন। তো এনিওয়ে আই ডোন্ট বদার অ্যাবাউট হোয়াট পিপল সে। আমি ওখান থেকে 7 বছর চাকরি করে এখন আমি কানাডায় থাকি। meanwhile I published another book. আমার 5টা বই আছে। লেটেস্ট হচ্ছে 50 ইয়ার্স অফ বাংলাদেশ 1971-2021, ক্রাইসিস অফ কালচার, ডেভেলপমেন্ট, গভর্নেন্স অ্যান্ড আইডেন্টিটি। এটা বাংলাতে ট্রান্সলেট হচ্ছে লন্ডনে এবং এটা একটা বাংলাদেশের ফার্স্ট কালচারাল হিস্টোরিক্যাল সোসিওলজি। আমি আর এর পরে যা হচ্ছে আপনারা জানেন, আমি পত্রিকায় লিখতাম, ডেইলি স্টারে রেগুলারলি কলাম লিখতাম, স্ট্রেঞ্জার দেন ফিকশন ফর মোর দেন 3 ইয়ার্স। আমি আর এখন কোনো রেগুলার কলাম লিখি না। আমি সাউথ এশিয়া জার্নাল এবং কাউন্টার কারেন্টস ওসব জায়গায় লিখি আর আপনাদের সঙ্গে কথাবার্তা বলি। এই আমার পরিচয়। আপনার ব্যক্তি জীবনে আপনি নিশ্চয়ই ম্যারিড এবং আপনার ছেলেপান আছে। ম্যারিড উইথ 2 ডটার্স। আমার বড় মেয়ে লন্ডনে থাকে, ছোট মেয়ে থাকে ডোমিনিকান রিপাবলিক। ডোমিনিকান রিপাবলিক, হোয়াট ইজ শি ডুইং ওভার দেয়ার? ওখানে সে অনলাইনে কাজ করে, শি সেলস সফটওয়্যার। আর ওখানে ওয়েদার ভালো, সে টরন্টোর এই বরফ ঠান্ডা পছন্দ করে না। অ্যান্ড শি লাইকস সার্ফিং, ওই যে কাইট সার্ফিং, হর্স রাইডিং, বক্সিং এবং আদার আউটডোর অ্যাক্টিভিটিস, যে জন্য টরন্টো হচ্ছে সস্তা, বাড়ির দাম কম, ট্যাক্স কম। তো সেও আসে, আমরাও যাই, দেখা সাক্ষাৎ হয়। আপনার ওয়াইফ উনি কি কোনো উনি প্রফেশনালি কোথাও ইনভলভ নাকি? শি ইজ অলসো রিটায়ার্ড। ও চাকরি করতো আগে বাংলাদেশ বিমান, তারপরে ব্রিটিশ এয়ারওয়েজ, দেন সিঙ্গাপুর এয়ারলাইন্স, দেন অস্ট্রেলিয়াতেও একটা বিরাট ট্রাভেল এজেন্সিতে কাজ করতো, সিঙ্গাপুরেও 2-3টা ট্রাভেল এজেন্সিতে ভালো কাজ করতো। শি ওয়াজ এ ট্রাভেল কনসালটেন্ট। দেন বাংলাদেশি শি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অফ জিএমজি এয়ারলাইন্স। এটা একটা এয়ারলাইন ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। ওই ইয়ের কারসাজিতে বোধহয় ওই সালমান রহমানের শেয়ার বিক্রি করে স্ক্যাম করেছে। এনিওয়ে শি ওয়াজ দেয়ার ফর 4 ইয়ার্স। তারপর আমরা কানাডায় চলে আসলাম and since then she doesn't work. অস্ট্রেলিয়া আপনি কোথায় ছিলেন? Perth, Western Australia. পার্থে ছিলেন। Okay. For a little bit of time I was in Sydney, Australia. And then I got back to America. So আপনার সম্পর্কে আমার দর্শক এবং আমি ব্যক্তিগতভাবে জানলাম what a wonderful, brilliant career আপনি যা করেছেন। Thank you. Do you know what? Being a Bangladeshi, being an individual that I'm talking to you, I'm truly honored, and I'm really proud to know that I know Dr. Tas Hashmi. At least I can tell people. I'm flattered and humbled. Thank you. তো ইনশাল্লাহ আমরা আজকের আমাদের দেশের প্রসঙ্গে কিছুটা কথাবার্তা বলবো। তো আমি বলি ওটাকে হট জোন। Are we ready for the hot zone? Sure. Oh, give me a sec. We'll be in a hot zone in a minute. ডক্টর হাশমি, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39-এ বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। আর্টিকেল 39-এ যদিও বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে ইনঅ্যাক্ট করে দেওয়া হয়েছে কতগুলো শর্ত সাপেক্ষ রেস্ট্রিকটিভ গ্রাউন্ড তৈরি করে দেওয়া হয়েছে। তো সংবিধানটা যখন তৈরি করা হয়েছে, আপনার কি মনে হয় তখন রক্ষী বাহিনী ছিল বাকশাল গঠন করবে, ওই জন্যই এপ্রিল মাসের 1973 সালে এই গ্রাউন্ডগুলো ওইখানে রাখা হয়েছিল, আপনার মনে হয়? ইন হাইন্ডসাইট তো মনে হয় ইয়েস। তবে বাংলাদেশের কনস্টিটিউশনটা তো আসলে ভারতীয় কনস্টিটিউশন থেকে অলমোস্ট কার্বন কপি।
এবং যেটা আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর এক্সটেনশন, এর ভিতরে কিছু কলোনিয়াল এলিমেন্টস আছে। ওই 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেও প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল প্রভিন্সগুলো। তো ইন্ডিয়া নেহেরু ওটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। তবে নেহেরুর কনস্টিটিউশন এবং মুজিবের কনস্টিটিউশনে অনেকগুলো পার্থক্য আছে। যে কনস্টিটিউশনটা আমরা মনে করি ডক্টর কামাল হোসেনরা তৈরি করেছেন, এবং কিপিং ইন মাইন্ড ওয়ান সিঙ্গল ইন্ডিভিজুয়াল who would perpetually or for decades would run the country. শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে এই কনস্টিটিউশনটা বানানো হয়েছিল, যে উনি জাতির পিতা এবং প্রথম প্রধানমন্ত্রী এবং আজীবন প্রধানমন্ত্রী থাকবেন, এই ধরনের একটা মাইন্ডসেট নিয়ে করা হয়েছে। সুতরাং ওই যে প্রভিশন গুলো, যে আপনার বাক স্বাধীনতা আছে কিন্তু এই বিষয়ে কথা বলা যাবে না, যেগুলো দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত করে এবং ধর্ম, সুতরাং যে বগিগুলো, এখানে আমি মনে করি কিছুটা পাকিস্তানের কাছ থেকে প্রভাবিত। আইয়ুব খান এবং পাকিস্তানের সামরিক বেসামরিক সরকারের যে রেস্ট্রিকশন ছিল, যে মাইন্ডসেট ছিল, ওটা ওখানে কাজ করেছে, যে স্বাধীনতা ভাবে কথা বলবে কিন্তু দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং এমন কিছু বলা যাবে না যেটা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে। এই যে একটা ভেগনেস আমাদের কনস্টিটিউশনে, এই ব্যাপারটা খুবই ভেগ, একটা খুবই দুর্বোধ্য একটা ব্যাপার। আপনি কোন কথা বললে দেশের সার্বভৌমত্ব হানি হয়, দেশদ্রোহিতার আপনি কাতারে চলে যান, এটা কনস্টিটিউশনে এক্সপ্লেইন করা হয়নি। এটা ছেড়ে দিয়েছে অন দ্য উইম অফ দ্য জাজ কনসার্ন। সরকার যেটা বলবে তাদের বিচারকরা সেটা নির্ধারণ করবে, এবং তারা এটা ধরে রেখেছিল বিচারক তো সরকারি কর্মচারী, আমরা যা বলবো সেই অনুযায়ী তারা কাজ করবে। ধীরে ধীরে এখন তো তাই হয়ে গেছে। আনফরচুনেটলি ভারতেও কিন্তু তাই ব্যাপার, যে এই যে আপনার গান্ধী, আপনার রাজীব গান্ধীর ছেলে, কি নাম, ওর নাম রাহুল গান্ধী। রাহুল গান্ধী, এই রাহুল গান্ধীকে যেভাবে ডিসেবল করা হলো, তাকে যে পার্লামেন্টে উনি থাকতে পারবেন না, তাকে বের করে দেওয়া হলো, তাকে অ্যারেস্ট করা হচ্ছে ইত্যাদি, এটা একটা গুজরাটের একটা কোর্টের রায়ে দিল্লি সরকার এটাকে ইমপ্লিমেন্ট করছে তাড়াহুড়া করে, যাতে একটা পলিটিক্যাল অ্যাডভার্সারি, একটা পটেনশিয়াল রাইভালকে দূর করে দেয়া যায় পলিটিক্স থেকে। এখানে সেই কি অবমাননা, মোদি পরিবারকে অবমাননা করেছে, ভারতীয়দের বিরুদ্ধে কথা বলেছেন ইত্যাদি। তো ওই রকম ব্যাপার বাংলাদেশের কনস্টিটিউশনে মানে অলিখিত ভাবেও ওটা ওখানে রয়েছে, উজ্জ্বল রয়েছে। আপনার কথায় আমি যতটুকু বুঝেছি, তো আপনি বললেন যে 1971 স্বাধীনতার পর আমি শব্দটাকে এভাবে বলি, আমার দর্শকরা এবং আপনিও আমার কথা অফেন্ডেড হতে পারেন, আমি এখনো বলি তথাকথিত স্বাধীনতা, আমি সাবজেক্টটাকে এভাবেই বলি এবং আজকেরও আমি একইভাবে বলবো। তো এই স্বাধীনতার পর থেকে আপনার কথা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, তো কামাল হোসেন নামের যে ভদ্রলোক কনস্টিটিউশনের উনি বলছেন রচয়িতা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বলতে পারি হি ওয়াজ কাইন্ড অফ এডিটর, অ্যান্ড সে যখন কনস্টিটিউশন কম্পাইল করছে, আপনি বলতে চাচ্ছেন শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি রেখে, রাষ্ট্রের মালিক রেখে যেভাবে একটা কনস্টিটিউশন লেখা উচিত উনি ওইভাবেই একটা কনস্টিটিউশন তৈরি করছেন। এবং ঠিক ওই কনস্টিটিউশনের উপরে ওই আর্টিকেল 39টা যখন লিখছে, একটা কথা আপনি বলছেন, কথাটা বেশ ভালো এবং ইনফরমেটিভ, যে বাংলাদেশের জাজ সাহেবরা, বাংলাদেশের জুডিশিয়াল প্রসেসে একজন জাজ গভর্নমেন্টের দ্বারা নিযুক্ত হবে এবং সে সরকার প্রধান যা বলবে ওইটাই সেভাবে তারা ব্যাখ্যা করবে। সুন্দর কথা, তারা এভাবে করছে। তো এটা বাংলাদেশের জনগণ হয়তো, আপনি বলেছেন আপনি বিজ্ঞ মানুষ এই সাবজেক্টটা নিয়ে, আমি একটু লেখাপড়া করেছি, আপনার মতো করি নাই, তবে আমি আপনার সাথে 100% একমত, সাবজেক্ট এইটাই হয়েছে যা বাংলাদেশের জনগণ অনেক ক্ষেত্রে জানে না। আচ্ছা, আমরা অনেক সময় ধরে নেই যে শেখ মুজিবুর রহমান আসলে বাংলাদেশকে কখনই গণতান্ত্রিক পন্থায় সরকার পরিচালনা করতে চান না, যার জন্য উনি যা করেছে তা করেছে। ওনারই দলের লোকজন ওনাকে 1975-এ এলিমিনেট করছে, যা কিছু করছে। কিন্তু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা সাইডে ক্রেডিট নেন যে উনি গণতন্ত্রকে আবার রিভাইভ করেছেন, উনি রাষ্ট্রযন্ত্রকে একটা রাষ্ট্রীয় যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো থাকে উনি ধীরে ধীরে চেষ্টা করেছে ওগুলাকে তুলে ধরতে। কথাটাকে কি আমরা এভাবে নিতে পারি যে আসলে উনি বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যথেষ্ট ভূমিকা ছিল? যদিও ওই সাবজেক্টটার সাথে এই সাবজেক্টটা যায় না, আমি সাবজেক্ট অন্যভাবে দিতে চাচ্ছি যে আপনি আগে বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বিএনপি যেটা ক্লেম করে যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে এই ভদ্রলোকের যথেষ্ট অবদান ছিল, বাহ্যিক অর্থে কি আমরা সবাই এই কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারি? আমি আপনার প্রশ্ন অনেক লম্বা। প্রথমেই আপনি যেটা বললেন ওর একটু আমি মনে করি যে কিছু বলা উচিত। আপনি যেটাকে তথাকথিত স্বাধীনতা বলছেন, এটা তর্ক সাপেক্ষ। কেননা এটা যে পুরো স্বাধীনতার যুদ্ধ, এটা তো বিতর্কিত। যে তাহলে 1947 সালে কি ঘটেছিল? আমরা কি স্বাধীন ছিলাম না? আমাদের পূর্ব বাংলা থেকে ৩ জন, পাকিস্তানের ৩ জন প্রধানমন্ত্রী ছিলেন পূর্ব বাংলা। খাজা নাজিমউদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া এবং তৃতীয় ব্যক্তিকে মানে পাকিস্তান আমলে নাজিমউদ্দিন ছিলেন, তারপরে গভর্নর জেনারেল, দেন প্রাইম মিনিস্টার লিয়াকত খানের পরে, দেন আমাদের বগুড়ার মোহাম্মদ আলী আর ২ জন। লিয়াকত আলী খান ছিলেন? লিয়াকত আলী খান তো ইউপির লোক, ওনার কনস্টিটুয়েন্সি ছিল বাংলাদেশে, ইস্ট বাংলাদেশ। ২ জন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের। তো আমরা যদি পরাধীন হলাম তাহলে আমরা আমাদের বাপ দাদারা ওই আন্দোলন করে লড়কে লেঙ্গে পাকিস্তান বলে তারা পাকিস্তান বানালো, আমাদের লোকজন আর্মিতে গেল, সিভিল সার্ভিসে গেল, চাকরি বাকরি করলো। ঢাকা শহর একটা ছোট্ট একটা ডিস্ট্রিক্ট শহর ছিল, সেখানে নিউ মার্কেট হলো, স্টেডিয়াম হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় বড় বিল্ডিং হলো, টিএসসি হলো, এয়ারপোর্টের রাস্তা হলো, অনেক কিছু হলো। অত একটা জুট মিল ছিল না সেখানে, প্রায় ১০০-র উপরে জুট মিল তৈরি হলো। তাহলে তারপরেও কি আমরা পরাধীন ছিলাম? এটা তো শেখ মুজিবুর রহমানও বলেননি যে আমরা পরাধীন, আমরা স্বাধীন হতে চাই। এই স্বাধীনতার কথাগুলো কিন্তু বলেছেন সিরাজুল আলম খান, আপনার তাজউদ্দিন আহমদ এবং যারা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কলোনি মনে করতেন, তারাই স্বাধীনতার কথা বলেছেন। আর বাদ বাকি সবাই কিন্তু প্রফেসর রহমান সোবহান থেকে শুরু করে নুরুল ইসলাম, তারা স্বাধিকার এবং অটোনমির কথা বলেছেন। এবং এটা একটা সিভিল ওয়ারেরও পরিণতি। ৭১ সালে যেটা ঘটলো, বাংলাদেশ নামে যেটা দেশের সৃষ্টি হলো, ওটা কিন্তু পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ভেতরে একটা সিভিল ওয়ার হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রে যেমন ১৮৬০-এর দশকে সিভিল ওয়ার হয়েছিল, তদ্রূপ এটা একটা সিভিল ওয়ারও ছিল। এবং এই সিভিল ওয়ারে আমরা হেরে গেলে, যেটা জিয়াউর রহমানের প্রসঙ্গটা নিয়ে আসছি, তাকে ধরে ফাঁসি দিত। সোজা কথা, যে তুমি বিদ্রোহ করেছো, তুমি ঘোষণা করেছো রেডিওতে স্বাধীনতা, নিজেকে রাষ্ট্রপ্রধান বলেছো, এবং শেখ মুজিবুর রহমান খুব সুন্দরভাবে বলতে পারতেন যে মহামান্য আদালত, আমাকে আপনারা রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করতে পারবেন না, আপনারা একটা আমার লিখিত বা কোনো বক্তব্য দেখাতে পারবেন না যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন বাংলাদেশ। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তিনি বলবেন আমি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছি, রাজনৈতিক স্বাধীনতার কথা বলিনি। সুতরাং জিয়াউর রহমানের বিপদ অনেক বেশি হতো, মানে উনি জীবন দিতে হতো তাকে, পাকিস্তানিরা তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য হত্যা করত। মুজিবুর রহমানকে সেটা করতো না, কেননা যার প্রমাণ ইয়াহিয়া খান 1978-এ তার অনেক বহু পৃষ্ঠার লিখিত এফিডেভিটে বলেছিলেন, ইট ওয়াজ ভুট্টো, নট শেখ মুজিবুর রহমান, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান। এবং মুজিব সম্বন্ধে ইয়াহিয়া খান স্পষ্ট করে বলেছেন, মুজিব ওয়াজ এ পেট্রিয়াটিক গুড পাকিস্তানি। এখন আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন, যেটা জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশে আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছেন কিনা, প্যারাডক্সিক্যালি ইট ইজ দ্য ট্রুথ। সামরিক সরকার আসলে নরমালি গণতন্ত্রের মৃত্যু ঘটে, এখন একতন্ত্র আসে। কিন্তু আমরা বাংলাদেশে ব্যাপারে দেখলাম প্যারাডক্সিক্যালি শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা দুজনই সিভিলিয়ান এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড,
মানে শেখ হাসিনাকে তো আমরা বলতে পারি 1996 এ তো উনি ইলেক্টেড। 2008, 14 and 18 are different stories. তো ইলেক্টেড সিভিলিয়ানরা যে সরকার চালাচ্ছেন এবং শেখ মুজিবুর রহমান চালিয়েছেন ওটা ছিল স্বৈরাচারী। আর আনইলেক্টেড ইনিশিয়ালি, পরে রেফারেন্ডামে দিয়ে এবং পরে ইলেকশন করে জিয়াউর রহমান ওয়াজ ডিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। and he started multi-party democracy. আওয়ামী লীগ যেটাকে শেখ মুজিবুর রহমান আসলে ডিফাঙ্কড করে দেন, যখন বাকশাল করা হয় ৭৫ সালের ফেব্রুয়ারি মাসে, সব পার্টি বন্ধ করে দিয়ে সব পার্টির সমন্বয়ে একটা দল সৃষ্টি করা হয়, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, সবগুলো দলকে কিন্তু জিয়াউর রহমান রিভাইভ করেন। মাল্টি পার্টি ডেমোক্রেসির জনক বলা যেতে পারে জিয়াউর রহমানকে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি সাবজেক্টটাকে কেন টানলাম, সাবজেক্টটা কি জন্য রিলেভেন্ট? শেখ মুজিবুর রহমান আজীবন ক্ষমতায় থাকবে এজন্য ডক্টর কামালের মতো লোকরা একটা কনস্টিটিউশন তৈরি করবে এজন্য, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই তৈরি করা পার্টি বিএনপি, তাদের সরকার, এবং ওই সময় সরকার প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া, 2006-তে উনি আইসিটি অ্যাক্ট করলেন। অলরেডি 39-এর সাথে যে রেস্ট্রিকটিভ মেজার গুলো, গ্রাউন্ড গুলো ছিল, তার সাথে উনি আরো ওই কথাগুলোকে স্ট্রিঞ্জি করলেন, যেটা আইসিটি অ্যাক্ট করলেন। আপনার কি মনে হয় না এই 39 থাকার পরে উনি আইসিটি অ্যাক্ট করে আপনার কি মনে হয় উনি জনগণের বা বাক স্বাধীনতার উপকার করেছিলেন না ক্ষতি করেছিলেন? আইসিটি বলতে কি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল? কমিউনিকেশন এন্ড টেকনোলজি। আচ্ছা, মানে অনেকটা শেখ হাসিনা যেটাকে 16 কলা পূর্ণ করেছেন, পূর্ণ করেছে, ডিজিটাল আইন, ডিজিটাল আইন ডিএসএ করেছে। অফকোর্স এতে কোনো সন্দেহ নেই। এবং আমি আমার বহু টক শোতেই আমি খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে সম্মান করি। সাহসী মহিলা, এক ধরনের স্টাবার্ননেস আছে, স্ট্রিক্ট। উনি ওই দেশ থেকে পালিয়ে যাননি, আর সবচেয়ে বড় কথা এরশাদের সরকারে যোগ দেননি এবং এরশাদকে মেনে নেননি অ্যাজ প্রেসিডেন্ট। তো এই ইন্টিগ্রিটি গুলো ওনার আছে। জেনারেল মইনের বিরুদ্ধে উনি উঠে দাঁড়িয়েছেন, আনলাইক শেখ হাসিনা। সেজন্য ওনাকে আমি সম্মান করি। তবে উনার যে লিমিটেশন সেটা তো আমাদের মানতেই হবে। একটা লোককে ভালো বা খারাপ বলার আগে আপনি হয়তো বলবেন যে আপনি যারা কম লেখাপড়া জানেন তাদের আন্ডারমাইন করছেন। দেখেন, এটা আমি আন্ডারমাইন করছি না। একটা চাকরির জন্য মিনিমাম কোয়ালিফিকেশনস দরকার। যে জন্য যে এখন অনেকে যে মামুনুর রশিদ নাকি নাম, ওই যে নাট্যকার হিরো আলম সম্বন্ধে বলেছেন যে আমাদের রুচির মৃত্যু ঘটেছে, সেজন্য তার মতো লোকও পার্লামেন্টে ইলেকশন করতে আসে, নেতা হয়ে যায়। এটা সত্য। আমি হিরো আলমকে নিগৃহীত করে বলছি না, এবং মামুনুর রশিদ নাকি নাম, ওই নাট্যকার যিনি কথাটা বলেছেন, তাকে উনি যে সেন্সে বলেছেন সেই সেন্সে আমি ওনাকে সমর্থন করছি না। তবে কথাটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে সত্য যে ফর্মাল কোনো এডুকেশন নাই। আপনি একটা কেরানি চাকরি করতে গেলে আপনাকে কমপক্ষে বিএ পাস হতে হবে। আপনি স্কুল টিচিং করতে গেলে বিএ পাস, আজকাল এমএ পাস করতে হয় স্কুল টিচিং এর জন্য। তার পার্লামেন্টের মেম্বার বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশন লাগবে না। আপনারা এক্সাম্পল দেবেন পৃথিবীর বিভিন্ন দেশের, অনেকেই লেখাপড়া না করে বড় বড় রাষ্ট্রনায়ক হয়েছে, তাদের এক্সাম্পল দেবেন। যেমন অস্ট্রেলিয়াতে আমি যখন ছিলাম, পল কিটিং ছিলেন ওখানে প্রাইম মিনিস্টার। পল কিটিং ইন্টারমিডিয়েট পাস, হাই স্কুল পাস, কিন্তু উনি একটা লেখাপড়া জানতেন, ওখানে এখনো বেঁচে আছেন উনি। উনি তৎকালীন যে কনজারভেটিভ পার্টির ওই যে নেতা ছিলেন পার্লামেন্টে, উনি সিডনি ইউনিভার্সিটির একজন প্রফেসর, রিটায়ার্ড প্রফেসর উইথ এ পিএইচডি ইন ইকোনমিক্স। পার্লামেন্টে পল কিটিং তাকে বলতেন, "Oh, all right, professor, what does your textbook say? What does your textbook say?" উনি বাজেট নিয়ে, ইকোনমিক্স নিয়ে একেবারে ওই নাজেহাল করে রাখতেন ওই প্রফেসর ভদ্রলোককে, যিনি পার্টির নামটা ভুলে গেলাম, উনি কনজারভেটিভ পার্টির চিফ ছিলেন। তো তার সঙ্গে কি আমি আমাদের দেশে যারা এখন লেখাপড়া জানেন না প্রধানমন্ত্রী হয়েছেন,
খালেদা জিয়া বা শেখ হাসিনা তাদের তুলনা করা যায়? তো এখন খালেদা জিয়ার যে লিমিটেশন হচ্ছে উনি সারা জীবন হাউসওয়াইফ ছিলেন। জিয়াউর রহমান তাকে কোনোদিনও লাইমলাইটে আনেননি। হঠাৎ করে উনি শেখ জিয়াউর রহমানের মৃত্যুর পরে তাকে সবাই ধরে নিয়ে এসে 4 পয়েন্টে হাজির করলো যে, "আমরা চালাবো ম্যাডাম, আপনি শুধু বসবেন।" এই কালচারটা কাজ করে। তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, তারা সব্বাই খুব ভালো মনের লোক, সজ্জন ছিল তা বলা যায় না। তারা তাদের যে মনের বাসনা যে একটা ডিক্টেটোরিয়াল ভাবে আমরা দেশটা চালাবো, লুটপাট করব এবং খালেদা জিয়াকে আমরা ব্যবহার করব। সেই ব্যবহারের ভিকটিম হয়েছেন খালেদা জিয়া। She was a victim of her advisors and associates. যেমন বদরুদ্দোজা চৌধুরী বলেন, মওদুদ আহমদ বলেন, যারা তার মেইন অ্যাডভাইজার ছিলেন, তারাই কিন্তু খালেদা জিয়াকে চালিয়েছেন এবং তিনি না বুঝেই তাদের কথা মতো অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছেন। যেমন ১ নাম্বার আমি বলি, উনি ১ম এই পার্লামেন্টারি সিস্টেমে চলে আসলেন। ডক্টর হাশমি, I didn't mean to cut you off in the middle, but একটা সাবজেক্ট আমরা কি এই কথাটাকে বলতে পারি? আমাদের দেশের রাজনীতিকে কখনো ইনস্টিটিউশনালাইজ করা হয় না। শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমরা বলতে যাই, তো সেক্ষেত্রে আপনি ভারতীয় রাজনীতির দিকে তাকিয়ে দেখেন। আপনি যখন ইন্দিরা গান্ধীকে তারা কংগ্রেসের নেত্রী করবে, তখন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল কিন্তু। লাল বাহাদুর শাস্ত্রী সহ মোরারজি দেশাই, জগজীবন রাম, ওয়াইবি চেয়ারম্যান বহু লোকজনই কিন্তু ইন্দিরা গান্ধীর নেতৃত্বের বিরোধিতা করেছিল। কিন্তু ইন্দিরা গান্ধীকে শুধু একজন মাত্র নেতা দক্ষিণের ওনাকে সাপোর্ট করেছিল, ওনার নাম কামরাজ। ওই সময় তার আলাপ আলোচনায় বলেছিল যে যোগ্যতা ভিত্তিক বিচারে না, কংগ্রেসকে একত্র রাখার জন্যই ইন্দিরা গান্ধীকে নেতৃত্ব দেয়া হোক। জি, আমার ধারণা আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, সত্যি কথা। স্বার্থপর ব্যক্তিরা ওনাকে সামনে রেখে তাদের স্বার্থপরতা করেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা তো এটাও বলতে পারি, ওই সময় খালেদা জিয়ার কাছে যদি নেতৃত্বটা না আসতো, বিএনপি কতগুলো বিএনপি তৈরি হতো। আপনি আওয়ামী লীগের দিকে তাকান, শেখ হাসিনা যখন দেশে না ছিল, রেহানা এবং হাসিনা, আওয়ামী লীগ কত খণ্ডে গেছিল। এইভাবেই হয়েছে। অন দা আদার হ্যান্ড শিক্ষাগত যোগ্যতা আমি আপনার সাথে পুরোপুরি একমত। একটা মানুষের শিক্ষাগত যোগ্যতার অবশ্যই দরকার আছে, কিন্তু কখনো কখনো হয় একজন মানুষ, আমি বলবো না যে অপারেশন থিয়েটারে একজন নার্স সারাদিন অপারেশন দেখে, এট ওয়ান পয়েন্ট হি অর শি ইজ গোইং টু ডু দ্য সার্জারি, আমি কথাটাকে এভাবে বলবো না। বাট আমি যদি বেগম খালেদা জিয়াকে বেনিফিট অফ দ্য ডাউট দেই, উনি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী, উনি এর স্ত্রী, একজন প্রেসিডেন্টের স্ত্রী, একটা দলকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবেই নেতৃত্বে এসেছেন। টোটাল সাবজেক্টটাকে আমি এভাবে বলতে চাচ্ছি যে বেগম জিয়া তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিশনকে রিপ্রেজেন্ট করে। হাসিনা কনস্টিটিউশনের আর্টিকেল 39 কে আরো স্ট্রিঞ্জি করে তার ফেভারে করতে পারে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী কি করে আবার তার সাথে আইসিটি অ্যাক্ট 2006 কেন এটা করলো? ক্ষমতায় থাকার জন্য, জনগণকে সাজা দেওয়ার জন্য, নাকি এটাকে আরো লেজে গুবরে করার জন্য? আমি আপনার কথার সঙ্গে একমত। আমি একটু লেজুর জুড়ে দিচ্ছি। খালেদা জিয়াকে তার লেজিটিমেসি নিয়ে আমি প্রশ্ন করিনি। আর যে একটু প্রজ্ঞা, রাজনীতির সঙ্গে তার পরিচয় ছিল না, এই পরিচয়হীনতা, তার অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার পারিষদ বৃন্দ যাচ্ছে তাই করেছে। যেমন প্রথমেই তারা যেটা করলো যে আমরা এখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আনতে হবে। এনে যে ভুলটা খালেদা জিয়া করে ফেললেন সেখানে, যে তখন উনি চিন্তা করতে পারেননি বা তার পারিষদরা বুঝতে পারেনি যে দেশের সর্ববৃহৎ সবচেয়ে অর্গানাইজড রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ। প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় তাদের লোক আছে, ইউনিট আছে। বিএনপি তখনও সেইভাবে একটা রাজনৈতিক দল হিসাবে তৈরি হয়ে ওঠেনি। সুতরাং পার্লামেন্টারি সিস্টেমের নির্বাচন হলে গ্রামে গঞ্জে মফস্বল থেকে ৩০০ জন আওয়ামী লীগের এমপি পাওয়া খুব সোজা হবে, সহজ ব্যাপার। ওই এক একটা পজিশনের জন্য ওদের ৫ জন ৭ জন করে ১০ জন করে ক্যান্ডিডেট থাকবে, তারা সেখান থেকে বেছে ৩০০ জন লোক বের করতে পারবে। বিএনপির সেই অবস্থা ছিল না। আর পার্লামেন্টারি সিস্টেম যে ফার্স্ট পাস দ্য পোল, এই যে ব্রিটিশ সিস্টেম, যেটা আপনি
40% ভোট পেয়েও যদি আপনি 151টা সিট পেয়ে যান, আপনি মেজরিটি নিয়ে সরকার গঠন করবেন। সেটা কতটা গণতান্ত্রিক বিলেতে হতে পারে। তাদের যে কালচার, সেখানে এই যে টলারেন্স এবং এনলাইটেনমেন্ট যেটা হয়েছে তাদের, আমাদের তো সেটা নেই। নেই। আমাদের দেশে আমি মনে করি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটা কন্টিনিউ করতেন খালেদা জিয়া, তাহলে শেখ হাসিনার সঙ্গে ওয়ান অন ওয়ান নির্বাচনে হাসিনা বারবার পরাজিত হতেন। খালেদা জিয়া দেখেন কোন নির্বাচনে কোনোদিনও তাকে কেউ পরাজিত করতে পারেনি। শেখ হাসিনা তো কমপক্ষে দুইবার না তিনবার উনি পরাজিত হয়েছেন। সাদেক হোসেন খোকার কাছে, মেজর আব্দুল মান্নানের কাছে, তারপরে বোধহয় আরেকজনের কাছে। তো খালেদা জিয়ার সঙ্গে যদি আপনি কল্পনা করেন প্রেসিডেন্সিয়াল ফর্ম নির্বাচন হচ্ছে, হাসিনা একজন ক্যান্ডিডেট, খালেদা একজন ক্যান্ডিডেট। আপনি পার্টি ভুলে যান, ওদের ইডিওলজি ভুলে যান, কমিটমেন্ট ভুলে যান। ভোটের ফলাফল হতো একজন যদি শতকরা 70-75 ভাগ পেত, আরেকজন 20-25-30 ভাগের বেশি ভোট পেত না। এবং হাসিনাকে আমরা দেখতাম বহু আগেই উনি রাজনীতি থেকে রিটায়ার করে আবার হাউস ওয়াইফ হয়ে ফিরে যেতেন। ওইটা প্রথম ভুল। আপনি খুব একটা আপনি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট পিক করেছেন। যে সময় ওনারা পার্লামেন্টারিয়ান সিস্টেমে গেছে, আমি এই সাবজেক্টটা নিয়ে আপনার এই কথা থেকে আমি এখনই আপনাকে আগাম একটা ইনভাইট করে রাখি। আমি এই সাবজেক্টটার উপরে আমি আর আপনি ভবিষ্যতে আবার কথা বলবো। প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। তারপরে তিনি যে ভুলগুলো তিনি করলেন, যে ওই পরিবারের প্রেশারটা উনি অ্যাভয়েড করতে পারেন। জিয়াউর রহমানের সময় তার ভাই, শ্বশুর, তার শালা সম্বন্ধী এদেরকে কেউ চিনত না, নামও জানতো না। ওদেরকে প্রেসিডেন্ট হাউসে বা কোনো জায়গায় পার্লামেন্টে বা সেক্রেটারিয়েটে ঘোরাঘুরি করতে দেখা যেত না। খালেদা জিয়া ওই প্রেশারটা, ফ্যামিলির প্রেশারটাকে উনি ইগনোর করতে পারেননি। আমি যদি খালেদা জিয়ার জায়গা হতাম এবং আমার বোন, যাকে উনি মন্ত্রী বানালেন, এই যে চকলেট আপা যার নাম খুরশিদ বেগম, উনি যদি হার্ভার্ড, কেমব্রিজ, ইয়েল, প্রিন্সটন, অক্সফোর্ডের 5টা ইউনিভার্সিটি থেকে যদি বড় বড় ডিগ্রি থাকতো, তবুও আমি তাকে মন্ত্রী বানাতাম না। কেননা তার সবচেয়ে বড় ডিসকোয়ালিফিকেশন যে তিনি আমার বড় বোন। আপনি কি আমার সাথে একমত হবেন? আপনার কি মনে হয় জিয়া রহমান সাহেব বেঁচে থাকলে কোনোদিন চকলেট আপা, সাইদ ইস্কান্দার বা তার আশেপাশের আপন ভাই কামাল বা অন্যান্য লোকজন, তাদের কাউকে উনি ক্যাবিনেটে নিতেন বা আশেপাশে ভিড়তে দিতেন? নিশ্চয়ই না, প্রশ্নই ওঠে না। There's a huge difference between Sheikh Mujibur Rahman, Zia Rahman, Begum Khaleda Zia and Hasina Sheikh. জি, অফকোর্স। যে জন্য আমার এই বইটা যে 50 ইয়ার্স অফ বাংলাদেশ, ক্রাইসিস অফ কালচার, ডেভেলপমেন্ট, গভর্নেন্স এন্ড আইডেন্টিটি, এখানে আমি আমার বইটা আমি বলেছি যে জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শাসক। মানে 71 থেকে 2021 পর্যন্ত এই 50 বছরে যারা যারা বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং হেড অ্যান্ড শোল্ডার অ্যাবাভ অল অফ দেম, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। সুতরাং খালেদা জিয়া যে ভুলগুলো করলেন, নিজের বোনকে মন্ত্রী বানালেন, তারপরে ভাইদেরকে আশকারা দিলেন, এবং এই যে নির্বাচনে যে কারচুপিগুলো হলো, যেটা মাগুরার নির্বাচন, দ্যাট ওয়াজ অ্যাভয়েডেবল। যদি ওটা ছোট একটা কনস্টিটিউয়েন্সিতে হয়েছে, হাসিনার আমলে সবগুলো কনস্টিটিউয়েন্সিতে কারচুপি হয়েছে 2018-তে, তবে ওটাই বা উনি করবেন কেন? তারপরে 2001 থেকে 6 পর্যন্ত উনি আরেক ধাপ এগিয়ে গেলেন, তার ছেলেদেরকে উনি আশকারা দিলেন, এবং ছেলেরা যে নামেই হোক, যেভাবেই হোক, হাওয়া ভবন একটা বাড়ি ছিল, ওটাকে ভাড়া নিয়ে তারা হাওয়া ভবন বেসড একটা প্যারালাল সরকার সৃষ্টি করেছিল। এখন আমি বলছি না যে তারেক রহমান এখান থেকে টাকা চুরি করেছেন বা কি করেছেন না করেছেন, যেহেতু আমি দেখি নেই, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমি বলতে পারবো না তারেক রহমান চুরি করেছেন। তাকে কোর্টে বিচার করেও তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি, যে জন্য ওই বিচারক যে তাকে নির্দোষ সাব্যস্ত করলো, তাকে পালিয়ে যেতে হলো। ভদ্রলোক এখন মালয়েশিয়াতে থাকেন। তো আমাকে এই সাবজেক্টটাকে কিভাবে দেখেন? আমি এটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। তারেক রহমান হাওয়া ভবন নামে একটা আলাদা, এটাকে কি বলে,
গণভবনের বিকল্প একটা হাওয়া ভবন তৈরি করেছে, সেখান থেকে সরকার পরিচালনা করেছে, এ ধরনের অনেক গসিপ আছে। শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়ি, এটা কিন্তু পৈতৃক সূত্রে শেখ মুজিবুর রহমান পান নাই, কিন্তু এটা পৈতৃক সূত্রে পান নাই, এটা পশ্চিম পাকিস্তানি সরকার তাকে উপঢৌকন হিসেবে দিচ্ছে। কোনো না কোনো ভাবে ওই জায়গাটাকে তার নামে অ্যালট করা হয়েছিল, বিল্ডিংটাও অ্যালট করা হয়েছিল। এখন রাজনৈতিকভাবে উনি ৭১ সালে সরি ৭২ সালে, উনি ৭২ সালেই তো ব্যাক করলেন পাকিস্তান থেকে। ব্যাক করার পরে গণভবন বলেন আর বঙ্গভবন বলেন, সব রাজনীতি প্রশাসন সবই তো চালিত হইতো ওই বাড়িটার থেকে, ৩২ নম্বর থেকে, যেখান থেকে মিসেস মুজিব, বেগম মুজিব সেক্রেটারি নিয়োগ দিতেন, অমুক কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিতেন, এই করতেন সেই করতেন। তো তারেক রহমান এইটা করছে সেটা করছে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়া এবং বুদ্ধিজীবীরা খুব ঘন ঘন কথা বলে। আপনি অনেক কাইন্ড, আপনি অনেক ইনফর্ম, যার জন্য আপনি প্র্যাগমেটিক ভাবে বললেন যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি বলতে পারবো না তারেক রহমান হাওয়া ভবনে দুর্নীতি করেছে। এটা আপনার কথা, আমারও এই কথা, আমার কাছেও কোনো কিছু নাই। কোন যে বিচারক তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করেছে তাকে দেশ ছাড়া করছে। কিন্তু এই সাবজেক্টে নিয়ে কিন্তু আমরা অনেকে কথা বলি না, যে ৭২, ৭৩, ৭৪, ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রশাসনের 2/3 অ্যাপয়েন্টমেন্ট গুলো হতো ৩২ নম্বর থেকে। দেখো ওটার নাম কি দিয়েছে, সুধা সদন না কি সদন, আমার ধারণা নাই। সুধা সদন আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি। ওই ৩২ নম্বরের বাড়ির থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হইতো। আমরা কি বলতে পারি যে তারেক রহমান যদি হাওয়া ভবন করে এবং ওখানে বসে তার দলীয় কার্যক্রম পরিচালনা করে, এমন দোষের কিছু করেছে বলে তো আমার দৃষ্টিতে আসে না। এখন আমি জানি না জুডিশিয়াল প্রসেসে এই সাবজেক্টে নিয়ে কতটা তাদের বিতর্ক আছে। আপনারা জানেন আমি শেখ মুজিবুর রহমানের শাসনের ঘোরতম বিরোধী। ফ্যাসিস্ট, এই যে ফ্যাসিজম যে বাংলাদেশে এসছে তার সূত্রপাত শেখ মুজিবুর রহমান করেছেন। আত্মীয় স্বজন, ভাই বন্ধু এদেরকে চাকরি বাকরি দেওয়া, নিজের বোনের জামাই সেকশন অফিসারকে উনি জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দিয়েছেন এস্টাবলিশমেন্টের। তো এই কাজগুলো করেছেন, কিন্তু একটা বড় কিন্তু এখানে আছে। আমি শেখ মুজিবুর রহমান কিভাবে ৩২ নম্বর রোডে বাড়ি বানিয়েছেন সেই দলিল দস্তাবেজ আমার কাছে নেই। আমি দেখি নাই তাকে কেউ গিফট দিয়েছে নাকি উনি নিজে অ্যালটমেন্ট নিয়ে তখন ৫১-৫২ সালে বহু লোক ওই যে ধানমন্ডিতে ১ বিঘা ১০ কাঠা ১৫ কাঠা করে জমি পেয়েছেন। বেশিরভাগই সরকারি কর্মচারী, কিছু ব্যবসায়ী, তারা বাড়িঘর বানিয়েছে। আমি ওখানে তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই যে উনি একটা বাড়ি করেছেন, ঠিক আছে, এই আহামরি এমন কিছু না, একটা বাড়ি উনি করতেই পারেন, ঠিক আছে। কিন্তু উনি প্রধানমন্ত্রী থাকাকালীন বা ৩২ নম্বর রোডের বাড়ি থেকে সবকিছু নির্ধারিত হতো, এটাও আমি অ্যাকসেপ্ট করতে পারি, কারণ উনি তো দেশের সিটিং প্রাইম মিনিস্টার। উনি প্রাইম মিনিস্টার হচ্ছে লিঞ্চ পিন অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম। তো উনি সরকারি বাড়িতে না থেকে নিজের বাড়িতে থাকেন। দ্যাট ওয়াজ এ গুড জেস্চার আমি মনে করি, বাট দ্যাট ওয়াজ ফেটাল, বাট দ্যাট ওয়াজ এ গুড জেস্চার। তো এখন আপনি যে আরেকটা পয়েন্ট বললেন যে মিসেস মুজিব সেক্রেটারিদের বিভিন্ন লোকজনকে চাকরি বাকরি দিতেন, আমি এই ব্যাপারে একেবারেই মানে অজ্ঞ। আমি এই ব্যাপারে বিন্দু মাত্র আপনার কথাটার সাথে আমি একটা কথা বলে দেই, এটা হিস্ট্রিক্যালি প্রুভেন এবং সাবজেক্টটা পার্সোনালি আমি জানি। গাজী গোলাম মোস্তফাকে যখন রেড ক্রসের চেয়ারম্যান করা হয়েছে, এই টোটাল সাবজেক্টে ওখানে চেয়ারম্যান করার কথা ছিল ডক্টর কামাল হোসেন সাহেবকে। আর আমার এই কনভারসেশনটা আমি কোট করতে চাচ্ছি, এই আলোচনাটা ডক্টর কামাল হোসেনের নিজের মুখের কথা। শুধু মুজিবের ধমকে ৩২ নম্বরে তার নামটা চেঞ্জ করে গাজী গোলাম মোস্তফাকে দেওয়া হলো। তো ওখানে ডক্টর কামাল হোসেনকে কেউ একজন জিজ্ঞাসা করছিল, এনিওয়ে নামটা বলি, উনি জীবিত আছেন কিনা জানি না, ভদ্রলোকের নাম ছিল আহমেদুল কবির, উনি একসময় সংবাদের এডিটর ছিল। তো বলছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কি ওখানে চেঞ্জ হয়েছে? কামাল হোসেন হাসি দিয়ে বলছে, শেখ মুজিব তো আর শাসন করে নেয় ৩২ নম্বরে, ৩২ নম্বরের প্রধানমন্ত্রী ছিল বেগম মুজিব। আচ্ছা, আমি এই ইনফরমেশনটা জানি না, তবে আমি ওই ব্যাপারেও কোনো কটাক্ষ করব না, কারণ আমি যেহেতু জানি না, আপনি শুনেছেন আমি শুনিনি। যাই হোক, এখন কামাল হোসেন বলছেন বলে এটা সত্য সেটাও কিন্তু প্রমাণিত হয় না। আপনি কোর্টে নিলে কিন্তু মিসেস মুজিব
পোস্তুমাসলি তাকে আপনি বিচার করতে পারবেন না, যেহেতু কামাল হোসেন বলেছেন আহমদুল কবিরকে। আমি আপনার সাথে জুডিশিয়াল প্রসেসে একমত, কিন্তু অন দা আদার হ্যান্ড আপনি ভুলে যান না, এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল করে যেভাবে 5টা লোককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওখানে ওই আইনের আর বাংলাদেশের কোর্টের কথা আর আমি আর আপনি না বলি। দেখেন, আমি কিছুদিন আইন পড়েছিলাম, আমার বাবার ইচ্ছা ছিল ব্যারিস্টারি হোক, কিন্তু আমি ওই MA তে ভালো রেজাল্ট করে ফার্স্ট ক্লাস পেয়ে আমার ওই টিচিং এর দিকে মন চলে গেল, আমি অ্যাডমিনিস্ট্রেশনে যাইনি, আমি ল আমি পড়ি কমপ্লিট করিনি। যেটুকু আইন পড়েছি তাতে আমি জানি যে একটা জিনিস, আনলেস সামওয়ান ইজ প্রুভেন গিলটি, ওয়ান ইজ ইনোসেন্ট। তা আপনি মিসেস মুজিবকে পোস্টুমাসলি আপনি গিলটি প্রমাণ করতে পারবেন না অন দ্য বেসিস অফ ওয়ান অ্যাগ্রিভড ইন্ডিভিজুয়ালস টেস্টিমনি। যেহেতু উনাকে চেয়ারম্যান করা হয় নাই, ডক্টর কামাল হোসেন এটা বলছেন, এটা আর দ্বিতীয় তৃতীয় কোনো সাক্ষী আছে কিনা, আমি শেষ করতে দেন, নেই। আর আপনি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের কথা যেটা বলেছেন, ওটাকে আমার এই বইয়ের মতো ধোলাই খুব কম জায়গায় হয়েছে, এত ধোলাই কোথাও হয়নি। তো যাই হোক, এখন আমি ওখানে না গিয়ে আবার আমাদের সূত্রে চলে আসি। এই খালেদা জিয়ার ছেলের, বড় ছেলের তারেক রহমানের এই যে ইনভলভমেন্ট ইন দ্য হাওয়া ভবন, ওটা একটা বাড়ির নাম, কিন্তু হাওয়া ভবন একজনের প্রাইভেট বাড়ি, বনানীতে উনি ভাড়া নিয়েছিলেন। কিন্তু তার অ্যাসোসিয়েটস হারিস চৌধুরী এবং গিয়াসউদ্দিন মামুন সম্বন্ধে যে তথ্যগুলো পাওয়া যায়, ওগুলো মাল্টিপল ক্রেডিবল সোর্সেস প্রুভ দ্যাট দে ওয়ার নট ফেয়ার, দে ওয়ার নট ডুইং সামথিং অ্যাবাভ দ্য বোর্ড। তারা আন্ডারহ্যান্ড ডিল করেছেন। এবং আমার এক বন্ধুর বাড়ি বিএনপির ওই হাওয়া ভবনের সঙ্গে সংশ্লিষ্ট একজন ভাড়া নিয়েছিল ধানমন্ডিতে, এবং 5 বছর ওই বাড়ির ভাড়া দেয়। এবং ওই 2006 সালে যখন সরকার বদলালো, ওনারা বাড়িটা ছাড়লেন, তখন এই ভদ্রলোক বাড়ি বিক্রি করে উনি টরন্টোতে থাকেন, আমার বন্ধু লোক। সুতরাং হাওয়া ভবনে কোনো কেলেঙ্কারি হয়নি, এটা সত্য না। তবে তারেক রহমান পার্সোনালি চুরি করেছেন, টাকা বানিয়েছেন, কমিশন খেয়েছেন, এটা আমার জানা নেই। সুতরাং কিন্তু তাদেরকে দিয়ে যে একটা প্যারালাল গভর্নমেন্টের মতো সুপারিশ করছেন, তারা আমাদের দেশে যা হয়, প্রধানমন্ত্রীর ছেলে, তাকে ভাঙিয়ে অনেকেই বেআইনি ভাবে কাজ আদায় করে নিয়েছে বা নিতে চেয়েছে, এটাই তো অপরাধ। এইখানে আমি বলছি খালেদা জিয়ার এটা একটা উইকনেস, উনি ফেইল করেছেন মিজারেবলি। উনার উচিত ছিল তার ছেলেকে হাওয়া ভবন নামে কোনো জায়গায় সংশ্লিষ্ট হয়ে সুপারিশ করার মতো, অমুককে চাকরি দাও, অমুককে কন্ট্রাক্ট দাও, এটা করার অধিকার ছেলেকে দেয়া উচিত হয়নি। এবং আমি একটা কথা বলে শেষ করি, খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর কামাল সিদ্দিকী আমার খুবই বন্ধু লোক, বড় ভাই এবং ঘনিষ্ঠ বন্ধু লোক। উনি আমাকে বলেছেন যে একদিন উনি খালেদা জিয়াকে বললেন যে, ম্যাডাম, আপনার ছেলেকেই আপনার এই রাজনীতির আশেপাশে বেশি ঘোরাঘুরি করতে দিয়েন না, দেওয়াতে কিন্তু আপনার বদনাম হচ্ছে। মিসেস জিয়া নাকি এটা হিয়ারসে কামাল সিদ্দিকী কে বললেন যে, আপনি কি চান আমার ছেলেরা ব্যবসা বাণিজ্য না করুক? এখন হাওয়া ভবন যদি এটা ব্যবসার ফার্ম হয়ে থাকে, অফিস হয়ে থাকে, ফাইন। ওখানে ব্যবসা ছাড়াও যদি অন্য কিছু হয়েছে, রাজনীতিক ডিসিশন মেকিং এ তদবির করার ব্যাপারে যদি কোন রকম কাজ যদি হয়ে থাকে, তাহলে এটা গর্হিত অপরাধ হয়েছে। তবে প্রাইম মিনিস্টার হিসাবে ওনার উচিত ছিল ছেলেকে এই সমস্ত ডিসিশন মেকিং এর বড় বড় লোকদের সঙ্গে ওঠা বসা করা, এগুলো করতে না দেয়া, তার মতামত দেওয়ার অনুমতি না দেওয়াটাই ছিল বাঞ্ছনীয়। পলিটিক্যাল কালচারে আপনি যদি একা একা চিন্তা করেন, আপনার যে এক্সপেকটেশনটা, আপনার এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন, এটা থাকতেই পারে। যে আমি আর আপনি বলতেই পারি যে শেখ মুজিবের ফ্যামিলি যদি কোনো অন্যায় করে, জিয়া ফ্যামিলি কেন এটা করবে? তাদের আদর্শের দিক থেকে তাদের একটু ভালো থাকা উচিত ছিল। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না, এই এক্সপেকটেশনটা থাকতেই পারে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি একা একা একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড কালচারে আপনি তাকান, পৃথিবীর এমন একটা কান্ট্রির কথা বলেন যেখানে সরকার প্রধান তাকে ইকুইপ না করে তার কনফিডেন্টদের দিয়ে,
সেখানে তার বউ থাকে, বাচ্চা কাচ্চারা থাকে, ভাই বোনরা থাকে, বিভিন্ন দেশে থাকে। এখন আমি আমেরিকার কথা বলি, সাউথ আমেরিকার কথা বলি, আফ্রিকার কথা বলি, ইউরোপের কথা বলি, বিভিন্ন জায়গায় দে আর ইকুইপড উইথ পিপল দ্যাট দে রিলাই অন। এখন খালেদা জি একটা মিস্টেক করেছে, তার ছেলেকে এই প্রিভিলেজ গুলো দিয়েছে, বা ছেলেকে যেভাবে গাইড করা উচিত করে নাই আজকের। এখন তারা কিভাবে জাস্টিফাই করে তারেক জিয়াকে একসময় বলা হতো খাম্বা তারেক, যে রাস্তায় খাম্বা লাগানো হয়েছে, ইলেকট্রিক নাই, আর এখন ইলেকট্রিসিটির নামে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করা হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে প্রতি মাসে $4 মিলিয়ন মেইনটেনেন্সের জন্য সজীব ওয়াজের জয়ের অ্যাকাউন্টে পয়সা আসছে, অ্যাডভাইজার হিসেবে তাকে 2 কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। ওয়েল, এখন খালেদা জিয়া রাস্তা দেখাইছে। আমাদের সাবজেক্টটা ছিল আইসিটি অ্যাক্ট 2006, এটাকে খালেদা জিয়া যা না করেছে 2018 সালে হাসিনা শেখ ডিএসএ করে, অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে জাস্ট জনগণের গলাটাকে এভাবে চেপে ধরে বলছে এই দেশে আর বিরোধী কোনো কথাবার্তা চলবে না। আসলে আমাদের কনভারসেশনটাকে আমি ওই পর্যন্তই নিতে চেয়েছিলাম। আপনার কি মনে হয়? একেবারে 100% এগ্রি উইথ ইউ। কিন্তু ওই একটা কথা বলে না যে সে নিকৃষ্ট হইলে তুমি শ্রেয় হইবে না কেন। এখন হাসিনার সঙ্গে তো কারো তুলনা করা যায় না। আমি একটা টক শোতে কদিন আগে বলেছি যে বর্তমানে এশিয়া, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, প্যাসিফিক যে কোনো রিজিয়নে সর্বনিকৃষ্ট শাসক হচ্ছে হাসিনা। এর মতো মোদিও এর চাইতে ভালো। এর মতো নিকৃষ্ট শাসক, এত বড় চোর বাটপার। শি ইজ ওয়ার্থ $35 বিলিয়ন, যেটা স্টেট ডিপার্টমেন্টের সিআই এর গোপন তথ্য। $35 বিলিয়ন মালিক এই দুই বোন। এত নিকৃষ্ট, এত বড় চোর কেউ আসেনি। কিন্তু সে খারাপ বলেই, আপনি যখন জিজ্ঞেস করলেন বলেই আমি খালেদা জিয়া সম্বন্ধে বললাম যে ওনার ভুলগুলো এইগুলো হয়েছে। তারপরে হাসিনা তো 16 কলা পূর্ণ করে যা করেছে, ওটার তো ডিফেন্স ডিএস এর উপরই তো আপনার 15টা টকশো, 50টা টকশো করা যায়। এত মোটা মোটা বই লেখা যাবে হাসিনার দুর্নীতি এবং দুঃশাসন। আমি লন্ডনে গিয়ে দেখলাম ইনার টেম্পলে, যেখানে ব্যারিস্টারিরা ডিগ্রি নিয়ে আসে, ইনার টেম্পল, মিডল টেম্পল, এবং ওইখানে তারা হাসিনার একটা পাবলিক ট্রায়ালের ব্যবস্থা করছে। তার বিরুদ্ধে 100-র বেশি অভিযোগ তারা কম্পাইল করেছে, এবং যে ব্যারিস্টার ভদ্রলোক এটা করছেন উনি আমাকে বললেন যে 97টা চার্জে তার মৃত্যুদণ্ড হতে পারে অপরাধ। তো হাসিনার অপরাধ তো লেখায় জোখায় শেষ করতে পারবেন না। তার সঙ্গে তো আপনি খালেদা জিয়া তো তার তুলনায় ফেরেশতা, খালেদা জিয়ার তুলনা করবেন কি করে? তার সঙ্গে এরশাদের তুলনা করলেও এরশাদ কামস আউট অ্যাজ এ ক্লিন, অনেস্ট হিউম্যান বিং। খালেদার সঙ্গে এরশাদও লোক মেরেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে, এরশাদের সময় ট্রাক চাপা দিয়ে ছাত্র মেরেছে, উনি লুটপাটের সূত্রপাত শুরু করলেন। এই যে লাম্পট্ট সরকারি কর্মচারী, মন্ত্রী, প্রেসিডেন্ট, এই যে তাদের লম্পট হিসাবে যে পরিচিত, এগুলো এরশাদের আমলে হয়েছে। কিন্তু হাসিনা এরশাদকে বহু আগে সারপাস করে গেছে। তার সঙ্গে কারো তুলনা করা যায় না হাসিনার সঙ্গে। 2018 সালে আমার অর্গানাইজেশন উই আর দ্য পিপল, আমরা পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট 5 জন ডিক্টেটরকে পিক করেছিলাম। তো আমি একজন হার্ভার্ডের এক প্রফেসর ছিল, ভদ্রলোক জিলান ইউনিভার্সিটি, এই ভদ্রলোককে আমরা চেয়ারম্যান করে আমরা 3 সদস্যের একটা কমিটি করলাম, সেখানে আমরা করেছিলাম। তো আমি ওনাদেরকে পুরো দিয়ে বলছিলাম আপনারা স্টাডি করেন। তারা 5 স্টাডি করার পরে তারা 5টা নাম এনেছিল। তো তারা 1 নম্বরে হাসিনা শেখকে এনেছিল, আর 2 নম্বরে এনেছিল লাইবেরিয়ার এক শাসক স্যামুয়েল ডো। আই নো। এরপরে আরো 5 জনের নাম। তো আজকের আপনি যা বললেন আমি আপনার সাথে পুরোপুরি একমত। ডক্টর তাজ হাশমি, আজকের আমার এই টক শোটা করার 2টা উদ্দেশ্য ছিল। এক, আপনার সাথে পরিচিত হওয়া, আমার দর্শকদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়া, আর এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে নিয়েই, এই হিস্ট্রিটা নিয়েই একটু কথা বলা। আমার আলোচনাটা আমার দিক থেকে আমি গতানুগতিক আলোচনা করেছি, হোপফুলি আপনি বোর হন নাই, আমার দর্শকরা বোর হয়েছে কিনা আমার ধারণা নাই, তবে আমি দেখছি অনেকেই ভালো কথা বলছে। আপনাকে আমি অগ্রিম একটা দাওয়াত করে রাখি, অনেকগুলো বিষয় নিয়ে আপনার যদি সময় থাকে ইন দ্য ফিউচার আমি আর আপনি আবার কথা বলবো। নিশ্চয়ই। আমাদের আজকের 1 ঘন্টার সময় আমরা শেষ করছি।
শেষ করার আগে আমি চাচ্ছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান, আমাদের হাতে 4 মিনিট সময় আছে। যেমন ধরেন এই যে প্রথম আলোর একজন সাংবাদিক শামস, উনি একটা ফিচার লিখলেন স্বাধীনতা দিবসে 26 তারিখে। এক ছেলে বলছে যে আমরা মাছ মাংস খাবার স্বাধীনতা চাই, না খেয়ে থাকি। এটা প্রকাশ করার জন্য প্রথম আলোকে ওই ক্যাপশন চেঞ্জ করতে হলো এবং আজকে 29 তারিখে সেই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। এই কদিন আগে একজন মহিলাকে র‍্যাব ধরে নিয়ে গেল এবং তারা সমস্ত কক এন্ড বুল স্টোরি বানিয়ে বলছেন যে উনি নামাজ পড়তে গিয়ে ওই শক্ত জানামাজটা নাকি খুব পাতলা ছিল, শক্ত পাথরের উপরে মাথা লেগে উনি স্ট্রোক হয়ে উনি মারা গেছেন। এই ধরনের কিম্ভূত কিমাকার উদ্ভট গল্প শুনছি আমরা র‍্যাবের কাছ থেকে। র‍্যাব বোধহয় মনে করেছে যে স্যাংশন তো অনেক আগের ব্যাপার, আর আমেরিকার থেকে আর সরে গিয়ে তারা চীন এবং রাশিয়ার পকেটে ঢুকতে চাইছে, মনে করছে আমেরিকা আমাদের কি করবে। এবং যেটা আমি গত টক শোতে আমি বলেছি যে আমেরিকার একটা প্রবলেম হচ্ছে যে ভারতকে ডিঙ্গিয়ে বাংলাদেশে সে এমন কিছু করতে পারবে না যেটা মিয়ানমারে সম্ভব, যেটা নিকারাগুয়াতে সম্ভব, যেটা ভেনেজুয়েলাতে সম্ভব, সেটা বাংলাদেশে আমেরিকার জন্য একটু কঠিন। কেননা ভারতকে বাদ দিলে চীনকে তারা এখানে এই অঞ্চলে চীনকে রুখতে হলে ভারতকে ব্যবহার করতে হবে। চীনের ঘনিষ্ঠতম বন্ধু হচ্ছে পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ এখনো। সুতরাং এদেরকে নিউট্রালাইজ করতে হলে ভারতকে ত্যাগ করা যাবে না, যে জন্য কোয়াড করা হয়েছে। সুতরাং ভারত একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং হাসিনাও সেটা জানে যে আমাদেরকে বাদ দিয়ে আমেরিকা এমন কিছু করতে পারবে না। কোনো স্যাংশন, আমি ওই অনেকে লিস্ট দিয়েছে 500 জন হবে, 600 জন হবে, স্যাংশন আসবে। আমি বলেছিলাম স্যাংশনটা হচ্ছে একটা ব্ল্যাকমেইলের মতো ব্যাপার, আর্ম টুইস্টিং। আমেরিকা আর্ম টুইস্টিং করবে। এই যে বাইডেন চিঠি দিয়েছে একটু নরম একটু গরম, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ওই যেটা আমি বারবার বলি, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। পুডিং ভালো কিনা খাওয়ার পরে বোঝা যাবে। বাইডেন কতদূর যাবেন সেটা আমরা সেপ্টেম্বর মাসেই বুঝতে পারবো, সেপ্টেম্বর অক্টোবরে বা আর একটু পরে বা আগে। সুতরাং হাসিনার কিন্তু রাশিয়া এবং চীনের পকেটে, এবং ভারতও তাকে ত্যাগ করতে পারছে না, কেন ট্রানজিট দরকার। সেই জন্য হাসিনা পসিবলি ইন এ গুড মুড, একটু মাঝে মাঝে ডিপ্রেসড হয়, তবে আবার তাকে পারিষদরা বলে ভয় পেয়েন না, আমাদের সঙ্গে এখনো চীন এবং রাশিয়া আছে। খেলাটা ওইদিকে বাইরেও হচ্ছে, আমাদের খেলাটা শুধু ইন্টারনাল না, এক্সটার্নাল ফ্যাক্টরস অলসো ম্যাটার। এবং আমি মনে করি এটাই বাংলাদেশের রাজনীতিকে একটা নিয়ামক শক্তি হিসাবে পরিচয় দেবে। পাশ্চাত্য শক্তি এবং পূর্বের শক্তি চীন এবং রাশিয়া আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করবে বাংলাদেশের 2024 সাল থেকে বাংলাদেশে কি ঘটবে, তার হাসিনার কি হবে সেটা নির্ধারিত হবে রুশো চাইনিজ এবং আমেরিকান এই সংঘর্ষের উপরে, গন্ডগোলের উপরে। Dr. Hashmi, it's an honor to have you on the show, and hopefully in the future আমি আর আপনি অনেক ইন্টারেস্টিং সাবজেক্টে কথা বলার সুযোগ পাবো। আপনি যদি সময় বের করেন, আমিও সময় বের করে নেব। ভালো থাকবেন। আমার কথাবার্তার ভিতরে আপনার কাছ থেকে অনেক তথ্য আমি পেয়েছি, না জানা তথ্য। আমি আগেই বলেছি আপনার কাছ থেকে যদি আমি শিখতে চাই, আমি বের করে নেব আপনার কাছ থেকে আমি কি শিখতে চাই। আপনি তো গতানুগতিক, আপনি একজন শিক্ষাবিদ, আপনি বলতেই থাকবেন। আমি কোথা থেকে কি পিক করব, আমি পিক করে নেব। Thank you very much. Thank you very much for inviting me, and thanks a lot for your kind words, which possibly I don't deserve all the time. Thank you. চিন্তা করেন না। আপনি একজন শিক্ষাবিদ মানুষ, আপনি আমাদের সবাইকে শেখানোর চেষ্টা করেন সব সময়। It's an honor. It's a blessing for the community. It's a blessing for the society. So আমি এটাকে এই পর্যায়ে রাখতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের শো। ডক্টর তাজ হাশমি যে কথাগুলো নিয়ে কথা বলেছেন, সাবজেক্টটাকে এভাবে দর্শকবৃন্দ আপনারা নেন, আমি এভাবেই চাই। ওনার প্রত্যেকটা কথার সাথে আপনার আর আমার একমত হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কিছু কিছু কথা উনি বলেছেন, কথাগুলো ইউনিভার্সালি ট্রুথ। ইউনিভার্সালি ট্রুথ হলো এই সাবজেক্টগুলো কি আমি পছন্দ করি আর না করি, সাবজেক্টগুলো নিয়ে আমাদের চিন্তা করার সময় এসছে, সাবজেক্টগুলো নিয়ে আমাদের মতামত দেওয়ার সময় এসছে, সাবজেক্টগুলো নিয়ে আমাদের কিছু করার সময় এসছে। আমাদের দেশের বর্তমান যে অবস্থান,
এই অবস্থান থেকে আমরা কেউই কি অ্যাভয়েড করতে পারবো যে আমাদের দেশের বর্তমানে এক ক্রান্তিকাল? আপনি একা একা চিন্তা করে দেখেন। আমি যেই পর্যায়ে আলাপ আলোচনা যায়, আমি একটা কথা আমি আপনাদেরকে আজকের বলেছি, সবসময় আমি বলি যে তথাকথিত স্বাধীনতা। ডক্টর তাজ হাশমি এই সাবজেক্টটাকে যেভাবে ব্যাখ্যা করেছে এডুকেটিভ ম্যানারে, আমি পছন্দ করি আর না করি, সাবজেক্টটা চিন্তা করার বিষয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা বসে বসে আতলামি করতে পারবেন লিভিং রুমে বসে, ফেসবুকে গিয়ে লাইভ করতে পারবেন, কিন্তু করার আগে সবাই একটু লেখাপড়া করেন, সবাই একটু চিন্তা করেন, এবং কথাবার্তা বলার পরে এই কথাগুলোর একটা ফলো আপ থাকে কাজের মাধ্যমে। দেখেন আপনি আমি সবাই মিলে আমাদের ওই দেশটাকে আমরা রক্ষা করতে পারি কিনা। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। ভালো থাকবেন। হ্যাপি রমাদান মোবারক, এবং হোপফুলি আপনারা সবাই রোজা রাখছেন, এবং আপনাদের সবার প্রতি রইল আমার দোয়া, এবং আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, ঘরে তোর তলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর ভেদি তারা রইল কপাট। কেমন ভিউয়ার